মেহেদি তো সবার হাতে লেগেই, রংশ কিছু মানুষের হাতে ফুটে। আমি ছেড়ে দিচ্ছি আপনাকে, এত বৃষ্টিতে কিভাবে যাবেন? ছেড়ে দিন, শুধু পথে পথে এটা দেখাবেন না যে আপনি আমাদের উপরে কৃপা করেছেন। আচ্ছা, আমাদের নতুন বউটা খুব ট্যালেন্টেড, বস্তিতে মেহেদি লাগাতো। যে মেয়েকে সেই বড় বাড়িতে শুধু হাতে মেহেন্দি লাগাতে ডাকা হয়েছিল, সেই মেয়ের নাম শুনেই এক রাতে কোটি টাকার সম্পত্তিতে বসে থাকা মানুষদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যাকে নিয়ে মানুষ হাসছিল, তার একটা সত্য সেই বংশের ঘুম উড়িয়ে দিয়েছিল। কারণ যে মেয়েকে সবাই বস্তির গরিব মেহেন্দিওয়ালি মনে করছিল, সে শুধু কারো বউ হয়ে সেই বাড়িতে আসেনি, সে তার সঙ্গে এমন একটা অতীত নিয়ে এসেছিল যা সেই বাড়ির মর্যাদা, তার সম্পর্ক, তার উত্তরাধিকার সব বদলে দেওয়ার ছিল। কিন্তু সেই রাত পর্যন্ত কেউ কিছু জানত না, এমনকি সেই ছেলেটাও না, যে তাকে তার সরলতা, তার হুনর আর তার মনের জন্য ভালোবেসেছিল। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার শহরের নাম লিখতে একদম ভুলবেন না। অর্জন চৌধুরী, চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী, শহরের সবচেয়ে বড় হোটেল, জুয়েলারি আর ইভেন্ট বিজনেস পরিবারের একমাত্র ছেলে। খবরের কাগজে তার ছবি ছাপা হতো, বিজনেস ম্যাগাজিন তাকে পরের প্রজন্মের মুখ বলত, তার জন্য বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ আসত। কিন্তু অর্জনের সবচেয়ে বড় সমস্যা ছিল যে তার দেখানোপনাকে ঘেন্না করত। দামি পার্টিতে নকল হাসি, নকল সম্পর্ক আর পয়সার গন্ধ সে খুব তাড়াতাড়ি চিনে নিত। তার ছোট বোন রিয়ার বিয়ে ঠিক হল, আর বাড়িতে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছিল। শহরের সবচেয়ে ভব্য বিয়ে হতে চলেছিল। প্রতিটি জিনিসে পানির মতো পয়সা ঢালা হচ্ছিল। ফুল বিদেশি ছিল, মিষ্টি বিশেষ ছিল, ডিজাইনের পোশাক মুম্বাই থেকে এসেছিল, আর মেহেন্দির জন্য শহরের সবচেয়ে নামজাদা টিম ডাকা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মূল শিল্পী অসুস্থ হয়ে পড়লেন, আর তার বদলে যে মেয়েকে পাঠানো হলো তার নাম ছিল মেঘনা। মেঘনা একটা পুরনো বস্তিতে তার মাসি কমলার সঙ্গে থাকত। কমলা মেহেন্দি লাগাত, আর মেঘনা ছোটবেলা থেকে তার পাশে বসতে বসতে হাতে এমন নকশা আঁকা শিখে গিয়েছিল যে মানুষ দেখতেই থাকত। তার কাছে কোনো বড় ডিগ্রি ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো যোগাযোগ ছিল না, শুধু একটা হুনর ছিল যা তার আঙুলে এমনভাবে বাস করত যেন রং পানিতে মিশে যায়। সে সাধারণ সুতির সালোয়ারে একটা ছোট্ট ব্যাগে কোন, তেল আর ডিজাইনের কপি নিয়ে চৌধুরী হাউসে পৌঁছেছিল। সেদিন বাড়িতে আলো ছিল, শোর ছিল, হাসি ছিল, সঙ্গীত ছিল। কিন্তু মেঘনা যেই দালানের সেই অংশে বসল যেখানে মেয়েদের মেহেন্দি লাগানোর কথা ছিল, তার উপস্থিতি বিনা কথায় অনেক মুখ চুপ করিয়ে দিল। কেউ তাকে এই কারণে দেখছিল না যে সে খুব সেজেছে, বরং এই কারণে যে তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন এই ভারী ভারী দুনিয়ার কোনো প্রভাব তার উপর পড়েই না। অর্জুন ওপরের গ্যালারি থেকে নিচের দৃশ্য দেখছিল। তার চোখ একটা মুহূর্তের জন্য মেঘনার উপর গিয়ে থামল। সে ঝুঁকেছিল, রিয়ার হাতে খুব সূক্ষ্ম লতাপাতা আঁকছিল। তার আঙ্গুলগুলো এতটাই স্থির ছিল যে মনেই হচ্ছিল না যে সে মেহেন্দি লাগাচ্ছে, মনে হচ্ছিল যেন কোনো পুরনো রহস্য ধীরে ধীরে লিখছে। রিয়া খুশি হয়ে বলল, দিদি, বাহ, এত সুন্দর ডিজাইন তো আমি কখনো দেখিনি। মেঘনা হেসে বলল, হাত ভালো হলে মেহেন্দি নিজেই সুন্দর হয়ে যায়। সেই মুহূর্তে উপর থেকে নামতে নামতে অর্জন মজা করে বলল, তাহলে কি আমার হাতও ভালো, নাকি এই সুবিধা শুধু দুলহিনকে মেলে? মেঘনা প্রথমবার উপরে তাকালো। সামনে দাঁড়ানো ছেলেটা পরিষ্কার কুর্তায় ছিল, কিন্তু তার চোখে সেই অহংকার ছিল না যেটাই সে অভ্যস্ত ছিল। সে হালকা হাসি দিয়ে বলল, মেহেন্দি দুলহাদেরও লাগে, তবে রং চড়ে যখন নিয়ত পরিষ্কার থাকে। রিয়া হেসে উঠল, অর্জনও হাসল। আচ্ছা, তাহলে আগে নিয়তের পরীক্ষা হবে। মেঘনা জবাব দিল না, সে শুধু কোণ তুলল আর রিয়ার হাতে আবার কাজে লেগে গেল। কিন্তু অর্জন সেখানেই দাঁড়িয়ে রইল। এই প্রথম কোনো মেয়ে তাকে এমনভাবে জবাব দিয়েছিল যে খারাপও লাগল না, আর কথাটা মনেও ঢুকে গেল। সন্ধে নামতে নামতে যখন প্রায় সব মেয়েরা মেহেন্দি লাগিয়ে নিয়েছে, তখন রিয়া জোর করে অর্জনকেও চেয়ারে বসিয়ে দিল। দাদা, একটুখানি ফাংশন আছে। অর্জন হাত এগিয়ে দিল। মেঘনা তার হাতের তালু একবার দেখল, তারপর একটা খুব ছোট্ট গোলের মাঝখানে একটা সূক্ষ্ম নিশান আঁকল, যা কোনো পুরনো রাজচিহ্নের মতো লাগছিল। তার চারদিকে লতাপাতা বানিয়ে হাত ছেড়ে দিল। অর্জন জিজ্ঞেস করল, এই মাঝেরটা কি? মেঘনা কিছুক্ষণ চুপ রইল, যেন নিজেও ভাবছে। তারপর বলল, জানি না, ছোটবেলা থেকে এই ডিজাইন এমনিই হাতে হয়ে যায়, হয়তো অভ্যেস। অর্জন হাতের তালু মনোযোগ দিয়ে দেখল। অদ্ভুত, কিন্তু ভালো। পাশে দাঁড়ানো অর্জনের পিসি শিখা কটাক্ষ করলেন, বাস, এখন শিল্পীদের সঙ্গে আধ্যাত্মিক কথাও শুরু হয়ে গেল। ব্যাটা, এটা বিয়ের বাড়ি, কলা প্রদর্শনী নয়। মেঘনা মাথা নিচু করল। অর্জুন প্রথমবার তার পিসির দিকে অখুশিভাবে তাকাল। মেহেন্দির অনুষ্ঠান শেষ হল। রাত অনেক হয়ে গিয়েছিল। বাড়ির বাইরে ড্রাইভাররা গাড়ি লাইন লাগাচ্ছিল। মেঘনা তার মাসির সঙ্গে বেরোতে যাচ্ছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মেহেন্দির সামান ভিজতে শুরু করল। অর্জুন পোর্চ পর্যন্ত এসে বলল, থাকুন, গাড়িতে পৌঁছে দিই। কমলা ঘাবড়িয়ে বলল, না স্যার, আমরা অটোতে চলে যাব। অর্জুন বলল, এত বৃষ্টিতে আর এত রাতে
এটা দয়া নয়, দায়িত্ব। আপনারা আমাদের বাড়িতে কাজে এসেছিলেন। মেঘনা প্রথমবার দ্বিধা ছাড়া বলল, যদি পৌঁছে দিতে চান তাহলে পথে এটা অনুভব করাবেন না যে আমাদের উপকার করা হলো। অর্জন হেসে বলল, যদি আপনার এমন মনে হয় তাহলে মাফ চেয়ে নেব। গাড়িতে রাস্তাভর বেশি কথা হয়নি, কিন্তু যখন বস্তির বাইরে গাড়ি থামল তখন অর্জন প্রথমবার সেই দুনিয়া দেখল যেখানে মেঘনা থাকত। টিনের ছাদ, ভাঙা রাস্তা, জলভরা নালা, দরজায় শুকোতে দেওয়া কাপড়। তার মনে হল এতটা সাধারণ দেখতে মেয়ের মুখে এত প্রশান্তি এমনিই ছিল না। সে কঠিনকে বেঁচে থাকতে শিখেছে। মেঘনা নামতে নামতে বলল, ধন্যবাদ। অর্জন জিজ্ঞেস করল, কাল ফাংশনেও আসবেন? হ্যাঁ, কাজ শেষ করতে হবে। ভালোই। অর্জনের মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল। মেঘনা প্রশ্নভরা চোখে তাকাল। অর্জন কথা সামলাল, মানে রিয়ার মেহেন্দি পুরো সুন্দর হবে। মেঘনা হালকা হাসল আর চলে গেল। পরের 2 দিন বাড়িতে সঙ্গীত, হলুদ আর বিয়ের অনুষ্ঠান চলতে থাকল। মেঘনা প্রতিদিন আসত, কখনো বোনদের হাত সাজাত, কখনো বাচ্চাদের ছোট ছোট ডিজাইন বানিয়ে হাসাত, কখনো একটা কোণে মুখে দিয়ে আরেকটা তৈরি করত। বাড়ির অনেক মানুষ তাকে শুধু কাজের মানুষ মনে করত, কিন্তু অর্জন প্রতিদিন কোনো না কোনো উছিলায় তার কাছে পৌঁছে যেত। কখনো চা জিজ্ঞেস করত, কখনো বলতো চেয়ার বদলে নিন, কখনো বাচ্চাদের সরিয়ে দিত যাতে তার অসুবিধে না হয়। আর প্রতিবার মেঘনা সেই দূরত্ব থেকেই পেশ আসত, যেখানে সম্মান ছিল কিন্তু আশা ছিল না। একদিন বিকেলে, বিয়ের একদিন আগে, বাগানে আলোর মালা লাগানো হচ্ছিল। মেঘনা একা বসে কোণ ভরছিল। অর্জন কাছে এসে বসল। কিছুক্ষণ দুজনে চুপ রইল। তারপর অর্জন জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? মেঘনা বলল, কারণ শোর করলে জীবন সহজ হয় না। আর দুঃখ? দুঃখও না। অর্জন তার দিকে তাকালো। তুমি অনেক কিছু জানো। মেঘনা হালকাভাবে বলল, গরিব মানুষ তাড়াতাড়ি শিখে যায়। এই প্রথম সে নিজেকে গরিব বলল, কিন্তু সেই ভঙ্গিতে না লজ্জা ছিল না অভিযোগ, শুধু একটা সত্য ছিল। আর হয়তো এই কথাটাই অর্জনকে তার আরও কাছে নিয়ে গেল। বিয়ের দিন পুরো চৌধুরী হাউস ঝলঝল করছিল। মেঘনা বউ সাজা রিয়ার হাতে শেষবার তেল লাগাল। রিয়া আবেগে তার হাত ধরে নিল। তুমি আমার হাত নয়, আমার বিয়ে স্মরণীয় করে দিয়েছ। মেঘনা হাসল। খুশি থেকো, এটাই দোয়া। ঠিক এই সময় অর্জনের মা মালাবিকা চৌধুরী এলেন। তিনি রিয়াকে জড়িয়ে ধরলেন। তারপর মেঘনার দিকে তাকিয়ে বললেন, কাজ খুব ভালো হয়েছে, অ্যাকাউন্টের লোকের কাছ থেকে পয়সা নিয়ে নাও। মেঘনা বিনম্রভাবে মাথা নিচু করল, কিন্তু অর্জনের এই কথাটা বিঁধল। সে জানত এটা তারিফ ছিল না, এটা মনে করিয়ে দেওয়া ছিল যে তোমার জায়গা কোথায়। বিয়ে শেষ হল, মেহমান চলে গেল, বাড়ি কিছুটা শান্ত হল, কিন্তু অর্জনের মন নয়। সে বুঝে গিয়েছিল এই আকর্ষণ 2 দিনের নয়। সে প্রথমবার কোনো মানুষের মধ্যে সেই সত্যতা দেখেছিল যা তার নিজের বড় বাড়িতে ছিল না। পরের সপ্তাহে সে মেঘনার বস্তিতে পৌঁছে গেল। হাতে কোনো ফুল নেই, কোনো গিফট নেই, শুধু একটা বাক্স ছিল। কমলা বাইরে বসে সবজি কাটছিলেন। তাকে দেখেই ঘাবড়ে গেলেন। স্যার, আপনি এখানে? অর্জন হেসে বলল, স্যার বলবেন না, অর্জন বলুন। মেঘনা আছে? মেঘনা বাইরে এলো। সে অবাক ভাবটা লোকালো না। আপনি? অর্জন বাক্স এগিয়ে দিল। রিয়া পাঠিয়েছে, ছবি আছে, তাতে তোমার বানানো ডিজাইনও আছে। মেঘনা বাক্স নিল না। এত বড় গাড়িতে এখানে আসার কি দরকার ছিল? অর্জন বলল, কারণ ছবি পাঠানোর ওছেলা ছিল, দেখা করাটাই আসল কারণ। মেঘনার মুখ শক্ত হয়ে গেল। আপনাদের মতো মানুষরা এই কথা খুব সহজে বলে দেন, দেখা করা, ভালো লাগা, পছন্দ হওয়া, কিন্তু আমাদের দুনিয়ায় এই শব্দগুলোর দাম অনেক বেশি। অর্জন ধীরে বলল, আমি খেলা খেলছি না। মেঘনা প্রথমবার চোখে চোখ রেখে বলল, তাহলে খেলা শুরুও করবেন না। আমি সেই দুনিয়ার নই যেখানে মানুষ মন ভেঙে নতুন পার্টিতে চলে যায়। সে ঘুরে গেল, কিন্তু সেদিনের পর অর্জন পিছিয়ে যায়নি। সে কখনো কমলার ওষুধ নিয়ে পৌঁছে যেত, কখনো বস্তির বাচ্চাদের জন্য খাতা বই দিত, কখনো না বলে পাশের নালা ঠিক করিয়ে দিত, কিন্তু প্রতিটা কাজ এমনভাবে যাতে উপকারের গন্ধ না আসে। ধীরে ধীরে মেঘনা বুঝতে শুরু করল যে অর্জন বাকি ধনী ছেলেদের মতো নয়। সে তার জীবন শুধরাতে নয়, তার অংশ হতে আসছে। একদিন বস্তিতে বিদ্যুৎ চলে গিয়েছিল। বাচ্চারা অন্ধকারে বসেছিল। মেঘনা মোমবাতির আলোয় একটা ছোট্ট মেয়ের হাতে অভ্যাস করাচ্ছিল। অর্জন জিজ্ঞেস করল, তুমি এদেরও শেখাও? মেঘনা বলল, হ্যাঁ, হুনুর একা রাখলে বাড়ে না। আর যদি একদিন তোমার কাছে অনেক পয়সা হয়ে যায়? মেঘনা হেসে দিল, তখনও হয়তো হাত দিয়ে মেহেন্দিই লাগাবো, কারণ পয়সা দিয়ে পরিচয় কেনা যায়, হুনুর নয়।
অর্জুন সেই মুহূর্তে জানল যে সে তাকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পরেই সে সাফ বলে দিল, মেঘনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেঘনার হাত থামল। তুমি কি বুঝছো কি বলছো? পুরোটা। তোমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না, তাহলে আমি তাদের বোঝাবো। আর যদি না বোঝে? অর্জুন বলল, তাহলেও আমি পিছিয়ে যাব না। মেঘনার চোখ ভরে উঠল, কিন্তু সে তবুও নিজেকে সামলাল। তোমার নিজের ওপর ভরসা আছে, আমার দুনিয়ার ওপর আছে, আর দুনিয়া এত সহজ হয় না। কিন্তু ভালোবাসা নিজের পথ তৈরি করে নিল। চৌধুরী পরিবার যখন অর্জুন আর মেঘনার সম্পর্কের কথা জানতে পারল, বাড়িতে ভূমিকম্প হয়ে গেল। মালাবিকা সাফ বলে দিলেন, একটা মেহেন্দি লাগানো মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। পিসি শিখা বিষ ছড়ালেন, আজকাল মেয়েরা হুনর নয়, সুযোগ দেখে। আর তখনই গল্পে এলো তৃষা বসু, যে ছোটবেলা থেকে অর্জনের ওপর নজর রেখে বসেছিল আর যার সঙ্গে পরিবার চুপচাপ অর্জনের সম্বন্ধ ভাবছিল। তৃষা সুন্দর ছিল, ধনী ছিল আর বেশ চালাক ছিল। সে হেসে বলল, অর্জন, ভালোবাসা অন্ধ হয়, কিন্তু বিয়ে বংশ দেখে করতে হয়। অর্জন সেদিনই প্রথমবার তার পরিবারের সামনে গলা তুলল, বিয়ে আমি করব, আর মনও আমার। বিশ্বজিৎ চৌধুরী, বাড়ির কর্তা, এতক্ষণ চুপ ছিলেন। তিনি কড়া কণ্ঠে বললেন, যদি তুমি সেই মেয়েকে বিয়ে করো, তাহলে এই বাড়ি, এই নাম আর এই কারবারের সঙ্গে তোমার সম্পর্ক শেষ মনে করো। কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপর অর্জন খুব শান্ত গলায় বলল, যদি এই নামের দাম মেঘনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই সদা আমার মঞ্জুর নয়। কিছুদিন পরেই অর্জন কোর্টে মেঘনাকে বিয়ে করে নিল। না ব্যান্ড, না বরযাত্রী, না শো, শুধু দুজন সাক্ষী, কমলা, রিয়া আর একটা ছোট্ট মঙ্গলসূত্র। মেঘনা কাঁপতে কাঁপতে সই করেছিল, কারণ সে ভালোবাসার চেয়েও সেই ঝড় বুঝছিল যেখানে এখন তাকে নামতে হবে। বিয়ের পর যখন সে চৌধুরী হাউসে এলো, দরজা খুলল বটে, কিন্তু মন বন্ধ ছিল। তাকে বউ হিসাবে নয়, ভুল হিসাবে দেখা হলো। নোকরানিরা বুঝতে পারত না তাকে কি বলবে। পিসি তাকে মেহেন্দিওয়ালি বলে ডাকতেন, মালাবিকা দূরত্ব রাখতেন। তৃষা প্রতিটা সুযোগে মিষ্টি বিষ ভরা হাসি দিত। একদিন রাতে ডাইনিং টেবিলে তৃষা সবার সামনে বলল, মেঘনা, তুমি চাইলে আমাদের নতুন হোটেলের স্পা সেকশনে মেহেন্দি কর্নার খুলতে পারো। তোমার যোগ্যতা অনুযায়ী ঠিক হবে। টেবিলে কেউ কেউ হালটা হাসল। অর্জন কাটা রেখে দিল। তৃষা, মানুষকে ছোট করার অভ্যেস তোমার আছে, কিন্তু প্রতিবার তোমার চিন্তাই ছোট প্রমাণিত হয়। মেঘনা ধীরে বলল, ছেড়ে দিন, আমি ঠিক আছি। কিন্তু সে ঠিক ছিল না। রাতে ঘরে এসে সে প্রথমবার বলল, অর্জন, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। অর্জন তার পাশে বসল। আমি তো আছি। মেঘনার গলা নিচু ছিল। তুমি আছো তাই টিকে আছি, কিন্তু প্রতিদিন কাউকে প্রমাণ করতে হয় যে আমি শুধু গরিব নই, মানুষও, এটা অনেক কঠিন। অর্জন তার হাত ধরল। একদিন এই মানুষগুলোই তোমাকে বুঝবে। মেঘনা তেতো হেসে বলল, কিছু মানুষ কখনো বোঝে না, তাদের শুধু সত্য ধাক্কা দিয়ে বোঝায়। সে কি জানত যে তার নিজের কথাই খুব শিগগিরই সত্যি হতে চলেছে? এর মধ্যেই চৌধুরী পরিবার একটা বিরাট ডিলে ব্যস্ত ছিল। শহরের বাইরে একটা পুরনো রাজবংশের জমি আর হাভেলি ছিল, যেটা কিনে বিশ্বজিৎ চৌধুরী সেখানে একটা হেরিটেজ হোটেল বানাতে চাইতেন। কিন্তু বছরের পর বছর সেই সম্পত্তি আইনি বিবাদে আটকে ছিল। বলা হতো যে সেই রাজবংশের শেষ উত্তরাধিকারী ছোটবেলায় একটা দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল। তখন থেকে ট্রাস্ট তার নামে থমকে ছিল। উত্তরাধিকারী মিললে জমি তারই হতো, না মিললে অনেক ভাগে ভাগ হয়ে যেত। বিশ্বজিৎ মাসের পর মাস সেই ডিল বন্ধ করার চেষ্টা করছিলেন। একদিন বাড়িতে পুরনো কাগজপত্র দেখতে উকিল হরাধন এলেন। তিনি বৃদ্ধ ছিলেন আর সেই রাজবংশের ট্রাস্টের সঙ্গে বহু বছর ধরে যুক্ত ছিলেন। মেঘনা নিচে বসে পুজোর জন্য রেখা আঁকছিল, রিয়ার হাতে হালকা মেহেন্দি লাগাতে লাগাতে। হরাধনের চোখ হঠাৎ মেঘনার আঁকা সেই পুরনো রাজচিহ্নের উপর গেল, যা সে ছোটবেলা থেকে প্রতিটা ডিজাইনে এঁকে ফেলত। তিনি কিছুক্ষণের জন্য থেমে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, মা, এই নিশানটা কোথায় দেখেছ? মেঘনা সহজভাবে বলল, কোথাও না, শুধু হাত এমনিই করে ফেলে। হরাধনের চোখে অদ্ভুত একটা চমক এলো, কিন্তু তিনি কিছু বললেন না। যাওয়ার সময় তিনি মেঘনার পায়ে বাঁধা রূপোর নুপুরের দিকেও নজর দিলেন, যাতে একটা আধা ভাঙা ছোট্ট ঝোলা ছিল। তিনি যেন কিছু চেনার চেষ্টা করছিলেন। সেই রাতে তিনি পুরনো ফাইল বের করালেন। একটা ছবি ছিল, অনেক পুরনো। তাতে রাজবংশের ছোট্ট মেয়ে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে। মেয়েটার পায়ে ঠিক তেমনই নুপুর ছিল, আর তার জন্মদিনের মেহেন্দিতে সেই একই নিশান আঁকা ছিল। ওদিকে তৃষা মেঘনার অতীত খুঁজে বের করতে তার লোক লাগিয়ে দিয়েছিল। সেই চাইছিল কোনো বড় অনুষ্ঠানে মেঘনাকে মুখোশ খুলে বাড়ি থেকে তাড়ানো হোক, কিন্তু তদন্তে যা বেরিয়ে এলো তা নিজেই তৃষাকে কাঁপিয়ে দিল। বস্তির কমলা বহু বছর আগে একটা আগুন লাগা হাবেলির কাছে কাঁদতে থাকা একটা শিশু কুড়িয়ে পেয়েছিলেন।
শিশুটার কাপড়ে আধপড়া রেশমি কাপড় ছিল, রূপোর নুপুর আর গলায় একটা ছোট্ট তাবিজ। কমলা তাকে বাঁচিয়ে মানুষ করেছিলেন, কারণ কেউ দাবি করতে আসেনি। গল্প ধীরে ধীরে এমন একটা দিকে যাচ্ছিল যার আভাস কেউ পায়নি। কিছুদিন পরেই বিশ্বজিৎ ও মালাদিকার বিয়ের বার্ষিকীতে একটা বিরাট অনুষ্ঠান রাখা হলো। সেই মঞ্চেই হেরিটেজ হোটেল ডিলের ঘোষণাও হওয়ার কথা ছিল। মিডিয়া, শিল্পপতি, নেতা সবাই ডাকা হয়েছিল। তৃষা ঠিক করল এই রাতেই মেঘনার অপমানের শেষ খেলা খেলবে। অনুষ্ঠানের রাতে মেঘনা খুব সাধারণ শাড়ি পরল, কোনো ভারী গয়না নেই, শুধু সেই ছোট্ট তাবিজ যা সে ছোটবেলা থেকে পড়ে আসছে। আর্জন তাকে দেখেই বলল, তুমি সবসময়ের মতো সবচেয়ে সুন্দর লাগছ। মেঘনা হালকা হেসে বলল, এখানে সুন্দরতা নয়, বংশ দেখা হবে। আর্জন বলল, তাহলে আজ তাদের দেখতে দাও আসল সুন্দরতা কি হয়। নিচে হলে মানুষ জমে গিয়েছিল। তৃষা হীরায় মোড়া ছিল। পিসি শিখা মেহমানদের বলে বেড়াচ্ছিলেন যে আর্জন জেদের বসে বিয়ে করেছে, না হলে মালাবিকার মুখে টান ছিল। বিশ্বজিৎ শুধু অনুষ্ঠান শেষ করে ডিল সই করতে চাইতেন। মঞ্চে বক্তব্য শুরু হলো। তারপর বিশ্বজিৎ ঘোষণা করলেন যে খুব শীঘ্রই রাজবংশের জমিতে চৌধুরী হেরিটেজ প্যালেস হবে। হাততালি পড়ল। তখনই কৃষা মাইক নিয়ে হেসে বলল, এই খুশির মুহূর্তে বাড়ির নতুন বউও কিছু বলবেন, আখেরে তার ভাগ্যও আজ বদলে গেছে। পুরো হল মেঘনার দিকে তাকাল। মেঘনা থেমে গেল। তাকে মঞ্চে ডাকা হলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তৃষা কাছে এসে খুব ধীরে বলল, আজ সবাই জানতে পারবে তুমি কোথাকার। মেঘনার পা টলমল করল, কিন্তু অরিয়ন নিচ থেকে তার হাত ধরে সামলাল। সে মঞ্চে পৌঁছতেই তৃষা জোরে বলল, আচ্ছা, যে কোনো বড় উত্তরাধিকারের অংশ হওয়ার আগে মানুষের অতীত পরিষ্কার হওয়া উচিত, তাই না? হলে হালচাল হল। বিশ্বজিৎ রেগে বললেন, তৃষা, এটা কি? তৃষা হাসল, শুধু সত্য। আমি সবাইকে বলতে চাই এই বাড়ির বউকে। বস্তিতে বড় হওয়া একটা মেয়ে, যার কোনো বংশ নেই, কোনো নাম নেই, কোনো অতীত নেই। মেঘনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অরিয়ন রাগে মঞ্চের দিকে এগোল, কিন্তু তখনই দরজায় আওয়াজ গুঞ্জিত হল, তার নাম আছে আর তার অতীতও আছে। সবার চোখ সেদিকে উঠে গেল। ভেতরে হরাধন উকিল এলেন, হাতে পুরনো ফাইল। তার সঙ্গে কমলাও ছিলেন, যিনি ঘাবড়িয়ে গিয়েছিলেন। হরাধন মঞ্চের সামনে এসে থামলেন। এই মেয়ে বিনা নামের নয়, এর নাম মেঘনা নয়, রাজমেঘনা। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিশ্বজিৎ চমকে জিজ্ঞেস করলেন, কি মানে? হরাধন ফাইল খুললেন। ২৫ বছর আগে রয় চৌধুরী এস্টেটের হাভেলিতে আগুন লেগেছিল। সেই রাতে সবাই ভেবেছিল মালিকের ছোট মেয়ে রাজমেঘনা মারা গেছে, কিন্তু সে মরেনি। একজন মহিলা তাকে বাঁচিয়েছিলেন। সেই মহিলা আজ এখানে দাঁড়িয়ে আছেন। সবার চোখ কমলার দিকে গেল। তার চোখে জল ছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তাকে আগুনের বাইরে ঝোপঝাড়ে কাঁদতে পেয়েছিলাম। তার গলায় এই তাবিজ ছিল, পায়ে এই নুপুর, আর বস শুধু সেই কাপড়। অনেক খুঁজেছি, কেউ মেলেনি। আমি গরিব ছিলাম, কিন্তু তাকে ছেড়ে যেতে পারিনি। হরাধন ছবি এগিয়ে দিলেন। তাতে ছোট্ট মেয়ে, সেই নুপুর, সেই তাবিজ, সেই চোখ। তারপর বললেন, রয় চৌধুরী ট্রাস্টের শেষ আইনি উত্তরাধিকারী এই মেয়ে, আর যে রাজচিহ্ন সে অজান্তে তার প্রতিটি মেহেন্দিতে আঁকে, সেটাই সেই রাজবংশের প্রতীক। পুরো হল হতবাক হয়ে গেল। তৃষার হাত থেকে মাইক প্রায় পড়ে গেল। মালবিকার শ্বাস আটকে গেল। বিশ্বজিৎ পেছনে সরে গেলেন। অরিয়ন মঞ্চে উঠে এলো আর অবিশ্বাসে মেঘনার দিকে তাকাতে লাগল। মেঘনা নিজেই কাঁপছিল। তার কাছে এটা শুধু অন্যদের ধাক্কা ছিল না, তার নিজের মাটিও পায়ের নিচ থেকে সরে গিয়েছিল। হরাধন আরও বললেন, আর আইনি দলিলপত্র অনুযায়ী যে জমিতে চৌধুরী গ্রুপ হোটেল বানানোর স্বপ্ন দেখছিল, সেই জমি এখন আইনত রাজমেঘনা রয় চৌধুরীর। সেই একটা বাক্য পুরো সভার হাওয়া বদলে দিল। যারা কিছুক্ষণ আগে তাকে বস্তির মেয়ে বলছিল, তারা এখন তার মুখে কোনো হারানো রাজবংশের ছাপ খুঁজছিল। মেঘনার ঠোঁট কাঁপল। না, এটা হতে পারে না। কমলা কাঁদতে কাঁদতে তার কাছে এলেন। মা, আমি তোকে মিথ্যে বলতে চাইনি। আমার কিছুই জানা ছিল না, শুধু এটুকু জানতাম যে তুই আমাকে সেই রাতে মিলেছিলি। আমি তোকে রক্ত দিয়ে নয়, মন দিয়ে মানুষ করেছি। মেঘনার চোখ থেকে জল বয়ে গেল। সে কমলাকে জড়িয়ে ধরল। মা, আপনিই আমার মা। অর্জন সেই মুহূর্তে তার কাঁধে হাত রাখল। তার গলা খুব নরম ছিল। তুমি যাই হও, আমার কাছে তুমি সেই একই আছো, যাকে আমি ভালোবেসেছিলাম। এটা শুনে মেঘনার কান্না ভেঙে পড়ল।
পুরো হলের মাঝে যেখানে মানুষ তার বংশ নিয়ে কথা বলছিল, অর্জন তাকে তার মন দিয়ে চিনল। তৃষার শেষ চেষ্টা করল। তো কি এই রাজবংশের উত্তরাধিকারীও হলে তখনও? অর্জন প্রথমবার খুব ঠান্ডা গলায় বলল, বাস, আর একটা কথাও না। যে মেয়েকে তুমি অপমান করতে চেয়েছিলে সে তোমার চেয়ে অনেক বড় বেরিয়েছে। কিন্তু ফরাকটা এটা নয়, ফরাকটা এটা যে সে তখনও বড় ছিল যখন তুমি তাকে বস্তির মনে করতে। বিশ্বজিৎ চৌধুরী মঞ্চ থেকে নামতে নামতে মেঘনার সামনে এলেন। তার মুখে অনুতাপ ছিল। বৌমা, না, মা, আমাদের থেকে অনেক বড় ভুল হয়েছে। মেঘনা চোখের জলের মাঝে বলল, ভুল আজ হয়নি বাবা, ভুল তখন হয়েছিল যখন আপনি ভেবেছিলেন মানুষের দাম তার কাজ আর পোশাক দিয়ে ঠিক হয়। তার গলায় অভিযোগ ছিল কিন্তু বিষ ছিল না। এই কথাটাই সবাইকে আরও ছোট করে দিল। হরাধন দলিলপত্র এগিয়ে দিলেন। রাজমেঘনা, আপনাকে ট্রাস্ট ও এস্টেটের আনুষ্ঠানিক তথ্য নিতে হবে। পুরো হল সেই মুহূর্তে তার দিকে ঘুরল, যেন এখন তার অনুমতি ছাড়া কেউ শ্বাস নিতে পারবে না। কিন্তু মেঘনা কাগজ নিল না। সে আগে কমলার দিকে বাড়াল, তারপর অর্জনের দিকে তাকাল। আমি সারা জীবন বিনা নামে বেঁচেছি, সে বলল। আজ এটা জেনে আমি খুশি নই, অবাক হচ্ছি যে আমি আসলে কে ছিলাম। কিন্তু আমি খুব ভালো করে জানি আমি কে। আমি সেই যে কষ্ট করে বাঁচতে শিখেছে। আমি সেই যে হাত দিয়ে রুটি রোজগার করেছে। আর আমি সেই যাকে এই বাড়িতে কখনো শুধু মেহেন্দি বালি মনে করা হয়েছিল। হলে নিস্তব্ধতা ছিল। সে আরও বলল, আর এই জমির বিষয়ে? এই সিদ্ধান্ত আমি লোভ থেকে নেব না। যে জায়গায় মানুষ আমার পরিচয় ছাড়াই আমার বিষয়ে রায় দিয়েছে, সেই জায়গায় এখন আমি নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেব। বিশ্বজিৎ মাথা নামিয়ে নিলেন। তৃষা পিছিয়ে গিয়েছিল। মালাবিকা কাঁদছিলেন। পিসি শিখার কাছে বলার কিছু ছিল না। অর্জন ধীরে জিজ্ঞেস করল, তুমি কি চাও? মেঘনা তার দিকে তাকাল। সেই চাউনি ঠিক তেমনই ছিল যেমন সেই প্রথম রাতে মেহেন্দির সময় ছিল, শুধু এখন তাতে ব্যথাও ছিল আর শক্তিও। আমি চাই এই জমিতে হোটেল তখনই হোক যখন তার এক অংশে সেই কারিগর, শিল্পী আর গরিব মেয়েদের জন্য স্কুল হবে, যাদের হুনরকে মানুষ শুধু কাজ মনে করে, সম্মান নয়। আর তার নাম হবে কমলা কলা কেন্দ্র। এটা শুনেই কমলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। অর্জনের চোখও ভরে এল। বিশ্বজিৎ এক মুহূর্ত না কেঁপে বললেন, তাই হবে। তৃষা বুঝে নিল যে আজ শুধু একটা ডিল নয়, তার সব চাল হেরে গেছে। সে চুপচাপ হল থেকে বেরিয়ে গেল। অনুষ্ঠান শেষ হয়নি, কিন্তু সেই রাতে সব বদলে গিয়েছিল। মিডিয়ার মনে হলো সবচেয়ে বড় খবর জমির ডিল, মেহমানদের মনে হলো সবচেয়ে বড় ধাক্কা উত্তরাধিকারী পাওয়া। কিন্তু সত্য এই ছিল যে সেই রাতে সবচেয়ে বড় জয় ভালোবাসার হয়েছিল। কারণ যদি অর্জুন মেঘনার সঙ্গে শুধু তার হালত দেখে দাঁড়াত, তাহলে এই সম্পর্কটাও বাকি সব সম্পর্কের মতো হতো। তার আসল জয় এটাই ছিল যে সে তাকে তখন বেছেছিল যখন দুনিয়া তাকে কিছুই মনে করত না। রাত অনেক হলে যখন সবাই চলে গেছে, অর্জন আর মেঘনা সেই পুরনো উঠোনে দাঁড়িয়েছিল যেখান থেকে সব শুরু হয়েছিল। হাওয়ায় ফুলের সুগন্ধ ছিল, কিন্তু দুজনের ভেতরে এখনও ঝড় ছিল। অর্জন ধীরে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ যে আমি তোমাকে এসব বলতে পারিনি, নাকি এই কারণে যে আমি নিজেও জানতাম না? মেঘনা হালকা হাসল, তারপর তার চোখ ভরে উঠল। আমি নিজের ওপরও রাগ করতে পারছি না, শুধু এটুকু মনে হচ্ছে যেন আমার পুরো জীবনটা আজ দুটো ভাগে ভেঙে গেল। একটা অংশ যা আমি বেঁচে এসেছি, আর একটা অংশ যা আমাকে ছাড়াই কোথাও পড়েছিল। অর্জন তার হাত নিজের হাতে নিয়ে বলল, তোমার জীবন দুটো ভাগে ভাঙেনি, আজ শুধু তুমি জানতে পারলে যে তুমি সবসময় কতটা বড় ছিলে। কিন্তু আমার কাছে তুমি আজও সেই একই আছো, যে টিনের ছাদের নিচে বসে বাচ্চাদের মেহেন্দি শেখাত। মেঘনার চোখ থেকে জল আবার বয়ে গেল। যদি আমি এসব আগে জানতাম, তাহলে হয়তো তোমাকে বিশ্বাস করতে পারতাম না, মনে হতো তুমিও বাকি সবার মতো। অর্জন বলল, আর যদি আমি আগে জানতাম তুমি মেঘনা রয়চৌধুরী, তাহলেও তোমাকে সেই দিনই ভালোবাসতাম যেদিন তুমি আমার হাতে সেই ছোট্ট নিশান এঁকেছিলে। মেঘনা প্রথমবার খোলামেলা কাঁদতে কাঁদতে তার বুকে মাথা রেখে বলল, তুমি কি জানো, সেদিন আমার মনে হয়েছিল তুমিও একটা ধনী ছেলে, কিন্তু তুমি আমাকে আমার গরিবিতে নয়, আমার আসলিয়তে দেখেছ। অর্জন তার মাথায় হাত রাখল, আর তুমি আমাকে আমার ধনীতা সত্ত্বেও মানুষ মনে করেছ।
পরের কয়েক মাসে অনেক কিছু বদলালো। আইনি প্রক্রিয়া শুরু হলো, রয় চৌধুরী এস্টেট আনুষ্ঠানিকভাবে মেঘনার নামে এলো, কিন্তু সে না পুরনো বাড়ি ছেড়ে দিল, না হাতের হুনর। কমলা এখনও তার মা ছিলেন। চৌধুরী পরিবার প্রথমবার মাথা নিচু করে মাফ চাইল, আর এবার মেঘনা মাফ দিতে তাড়া করল না। সে সময় নিল, কারণ চোট গভীর ছিল, কিন্তু সে ঘেন্না বেছে নিল না। কমলা কলাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর পড়ল, বস্তির মেয়েরা সেখানে এসে মেহেন্দি, কলা, ডিজাইন, কাজ শিখতে শুরু করল। অর্জন ব্যবসা সামলাল, কিন্তু প্রথমবার তার কারবারে আত্মা অনুভব করল, কারণ এখন ইমারত শুধু পয়সা থেকে নয়, মানে থেকে তৈরি হচ্ছিল। আর তৃষা, সে অনেক চেষ্টা করল সেই দুনিয়ায় শক্ত দেখাতে, কিন্তু মানুষ তার হাসির পেছনের হাড় দেখে নিয়েছিল। একদিন সেই পুরনো উঠোনে, যেখান থেকে সব শুরু হয়েছিল, রিয়া হেসে মেঘনার হাত ধরল। ভাবি, এখন বলো, দাদার হাতের তালুতে সেদিন যে নিশান এঁকেছিলে সেটা কি ছিল? মেঘনা হেসে অর্জনের হাত নিজের হাতে নিল। সেই পুরনো নিশানে আঙুল রেখে বলল, হয়তো ভাগ্যের পথ। অর্জন বলল, না, এটা সেই দিন থেকে আমার জীবনের সবচেয়ে সুন্দর মোহর। আর সত্যিও এটাই ছিল। সেই বাড়িতে একটা মেহেন্দিওয়ালি মেয়ে বউ হয়ে আসেনি, সে আয়না হয়ে এসেছিল। সে সবাইকে দেখালো যে পোশাক, কাজ আর পকেট দিয়ে পরিচয় বানানো মানুষরা কত ছোট হয়ে যায়, আর যে হাতে মানুষ শুধু রং দেখে, সেই হাতে কখনো কখনো পুরো উত্তরাধিকার লেখা থাকে। যদি জীবনে কখনো কাউকে সাধারণ পোশাক, ছোট কাজ করতে করতে চুপচাপ নিজের হুনর দেখাতে পাও, তাহলে তাকে হালকা মনে করো না, কারণ অনেক সময় সবচেয়ে বড় বংশ নাম থেকে নয়, চরিত্র থেকে চেনা যায়। আর অনেক সময় যে মেয়েকে দুনিয়া মেহেন্দিবালি বলে ডাকে, সেই তার হাত দিয়ে ভাগ্য লিখতে আসে।